ভালো তো সবাই বাসে। কেউ বাসে মন থেকে, আবার কেউ বা বাসে মনের খোরাক মেটাতে। তবে বর্তমানের ভালোবাসায় পূর্ণতা থেকে অপূর্ণতার গল্প বেশি। আর এর কারণ হলো ভালোবাসা হয় দুটি মনের মধ্যে। এক মনের সত্যিকারের ভালোবাসা থাকলেও অপর মনের ভালোবাসা কোনো এক স্বার্থ পর্যন্ত সীমাবদ্ধ থাকে। আবার কোনো কোনো মানুষ তো শুধুমাত্র বাজে সম্পর্কের জন্য ভালোবাসে। সম্পর্কের শুরুতেই সম্পর্কগুলো এতটাই সুন্দর থাকে, না জানি মনে হয় শেষটা কত সুন্দর হবে। কিন্তু প্রকৃতপক্ষে এই সম্পর্কগুলো ওখানেই শেষ হয়ে যায়। আজকের এই গল্পে একদমই ভিন্ন ধরনের কাহিনী রয়েছে, যে কাহিনীটা আমাদের সমাজের বাস্তব প্রতিচ্ছবি। যে গল্পটি দেখলে আপনি হয়তো অনেকটাই সচেতন হতে পারবেন, জানতে পারবেন ভালোবাসা নামক প্রতারণা আরো ভয়ঙ্কর রূপ। তোর কথা না বাড়ি সরাসরি চলে যাচ্ছে মূল গল্পে। গল্পের শুরুতেই আমরা দিঘিকে দেখতে পাই। এই গল্পে তার নাম থাকে তমা। তমার নতুন বিয়ে হয়েছে। তমা তার হাজব্যান্ডকে নিয়ে ফ্ল্যাটে থাকে। তাদের দাম্পত্য জীবনটা খুবই সুখময়। তোমার হাজব্যান্ডের নাম সাদ। সাদ এবং তমা দুজন দুজনকে অনেক ভালোবাসে। সাদ অফিসের উদ্দেশ্যে বের হয়েছে, আর তমা সাদের জন্য সকালে নাস্তা রেডি করে আনে। নাস্তার টেবিলে সাদ তমাকে জানায় অফিসের কাজে কলকাতা যেতে হবে, সন্ধ্যায় কিন্তু ফ্লাইট, ব্যাগ গুছিয়ে রেখো। তমা বিমান সরে বলে হয়ে যাবে, অগোছানো জামাইকে গোছানো ছাড়া আমার কি আর কোনো কাজ আছে? সাদ তখন তোমার অভিমান কমানোর জন্য বলে, রাগ করো না, সত্যি বলতে তোমাকে ছাড়া আমার কোথাও যেতে ইচ্ছে করে না। আর যদি এটা অফিসের কাজ না হতো, আমি তোমাকে একা রেখে কখনোই যেতাম না। তারপরে তোমার অভিমান কমে না। তোমার সাদকে অনেক ভালোবাসে। যেহেতু সাদ চলে গেলে তোমাকে একা বাড়িতে থাকতে হবে, তাই তো আমার মুডটা একটু খারাপ। এই জন্য সাদ বলে, আচ্ছা তাহলে একটা কাজ করি, অফিসে একটা রিজেন লেটার লিখে দিই, আমি অফিস ট্যুরে যেতে পারবো না। এমনিতেই আমার অফিস যেতে ভালোও লাগে না। সারাদিন বাসায় বসে থাকবো, আর বাসায় বসে থেকে থেকে টিভিতে মুভি দেখার মতো করে তোমাকে দেব। আমার টিভিতে তো চলে না একটাই, সেখানে শুধু তোমাকেই দেখা যায়। তোমা তখন সাদের এমন রোমান্টিক কথা শুনে অনেক খুশি হয়, আর বলে, হইছে, এত প্রেম দেখাতে হবে না, ফিরে এসে আমাকে ঢাকার বাইরে কোথাও নিয়ে যাও, তাহলেই হবে। সাদ তখন বলল, অবশ্যই নিয়ে যাব। আর যদি এটা না করি, তাহলে তুমি প্রচন্ড পরিমাণে আন্দোলন শুরু করো, রাগ করে বাপের বাড়ি চলে যাও। তোমা তখন বলে, আচ্ছা এইটা তাহলে আসল কথা। তুমি তো চাওই সারাক্ষণ আমি বাপের বাড়ি পড়ে থাকি। শোনো, এই সংসারটা আমার, তুমিই আমার। তোমাকে আমি কারোর সাথে শেয়ার করব না। আমি সারা জীবন তোমার হয়ে থাকবো, তোমার সাথেই থাকবো। এরপর সাদ তোমার কপালে চুমু দিয়ে বিদায় নিয়ে চলে যায়, আর তোমাকে লাগেজটা গুছিয়ে রাখতে বলে। তোমার সাদকে ভীষণ ভালোবাসে। সাদ সবসময় কাব্যিক ভাষায় প্রিয়মের কথা বলে, যেটা তোমার অনেক ভালো লাগে। যাই হোক, এরপর তোমার লাগেজ গোছানোর জন্য আলমারি থেকে পছন্দের কাপড়গুলো বের করে খাটের ওপর রাখে। আলমারি থেকে কাপড় বের করতে গিয়ে তমা কাপড়ের ভাঁজে একটা ডায়েরি দেখতে পাই। কৌতূহলবশত তমা ডায়েরিটা বের করে রাখে। এরপর তমা লাগেজ গোছানো শেষ করে খুশি মনে ডায়েরিটার পৃষ্ঠা খুলে। এই ডায়েরিটার প্রথম কিছু পৃষ্ঠা ছিল ফাঁকা। তারপর তমা দেখতে পায় ডায়েরিটার সাদের জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনার বিবৃতি। একদিন স্টার তার ভালোবাসার মানুষ নিতুকে নিয়ে সময় কাটাচ্ছিল, এবং সেখানে সে নিতুর প্রতি ভালোবাসা নিবেদন করছিল। গল্পগুলো পড়তে পড়তে তমা স্টারের সাথে নিজেকে কল্পনা করে, কিন্তু সে তার ভালোবাসার মানুষটির সাথে অন্য কাউকে কল্পনা করতে পারে না। তাই সে নিতুর জায়গায় নিজেকেই কল্পনা করে, এবং সে ঘটনাগুলো অনুমান করে। এই নিতু শহরের এক উঁচু বিল্ডিংয়ে থাকতো। স্টার তখন নিতুকে ভালোবাসতো, তাই সে নিতুর সাথে দেখা করতে এসেছে। নিতু তখন স্টারের কপালে মাথা রেখে ঘুমাচ্ছে। স্টার তখন নিতুকে ডাক দিয়ে বলে, আমি তো ডুব দিয়ে আর উঠতে পারছি না। তখন নিতু বলে, কি বলছো এসব? তখন স্টার বলে, তোমার প্রেমের যে গভীরতা, আমি তো ডুব দিয়ে আর উঠতে পারছি না। তখন নিতু বলে, ডুবে গেলে হবে, ভেসে উঠতে হবে। সারা রাত কথা বলে আবার সকালে চলে আসছো, তুমি কি সবসময় এমন পাগল থাকবা? স্টার তখন বলে, ভালোবাসা মানেই তো পাগলামি। আমি তোমার প্রেমে পাগল। আমি সারা জীবন তোমার প্রেমে এমনই পাগল থাকবো। তখন নিতু বলে, এখন যাও তো, নইলে আবার কেউ দেখে ফেলবে। তখন স্টার বলে, আমি কোথাও যাব না, আমি শুধু তোমাকেই দেখব। টিভি দেখার মতো করে আমি শুধু তোমাকে দেখব। আর আমার টিভিতে তো চ্যানেল একটাই, যেখানে শুধু তোমাকে দেখা যায়। নিতু তখন স্টাদের এমন রোমান্টিক কথা শুনে খুব খুশি হয়, আর বলে, এখন তুমি যাও, আমার তো আবার পড়াশোনা আছে। স্যার তবু যেতে চায় না। সে বলে, তোমাকে বই পড়তে হবে না, আমাকে পড়ো প্লিজ। নিতু তখন খুশি মনে স্টাদকে জড়িয়ে ধরে। এরপর তোমার ডায়েরি পৃষ্ঠা উল্টায়। সেই পৃষ্ঠার গল্পে স্টাদ ভার্সিটিতে পড়ে। সে তখন প্রেম করে তার ক্লাসমেট শিফার সাথে। শিফা অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছিল স্টাদের জন্য, যে কারণে শিফা অনেক রেগেছিল। স্টাদ তখন এসে লম্বা একটা টান দিয়ে সরি বলে, আর বলে, রাস্তায় অনেক জ্যাম ছিল, ক্লাস শেষ হতেও দেরি হচ্ছিল, এই জন্য স্যারের সামনে থেকে কিছু না বলে চলে আসছি শুধুমাত্র তোর জন্য। শিফা তখন একটা ধমক দিয়ে
মিথ্যা বলতে বারণ করে। সাদ তখন বলে, "তুই কি জানিস রাগলে তোকে যতটা বেশি সুন্দর লাগে তার থেকে অনেক বেশি হট লাগে।" শিফা তখন সাদকে একটা থাপ্পড় দিতে চায়। সাদ তখন বলে, "হাসব্যান্ড ও ওয়াইফের কাছ থেকে একটু, একটু মার খেয়েই থাকে। আর আমার সহ্য শক্তি অনেক বেটার। উইল ফাইট টুগেদার?" শিফা তখন বলে, "আগে হাসব্যান্ড হয়ে নিই, তারপর দেখা যাবে। আর সামনে হয়তো বাসা থেকে একা বের হতে দেবে না। আমাকে হারানোর সুখ সহ্য করতে পারবি?" সাদ তখন বলে, "এইসব জিনিস আমার মাথায় থাকে না। আমার মাথায় তো শুধু তুই আর আমি।" শিফা তখন বলে, "পাগল নাকি? তোর কি মাথায় গেছে?" সাদ তখন বলে, "সে তো কবেই গেছে। যেদিন তোকে প্রথম দেখেছি। মাথা, মন সব গেছে।" শিফার এমন সিরিয়াস কথায় সাদের কোনো গুরুত্ব না থাকায় শিফা বিরক্ত হয়ে এখান থেকে চলে যায়। তমা আবারও ডায়েরির পাতা উল্টায়। মাঝের পাতাগুলো ফাঁকা। তারপর তমা আরও একটি ছোট গল্প পড়তে থাকে। গল্পে ছিল স্টাদের গার্লফ্রেন্ড তখন নিশা। সেদিন তারা সারাদিন নৌকা নিয়ে ঘুরছিল। নিশা জব করত। নিশা তখন বলে, "ভাবছি জবটা ছেড়ে দেব, ভালো লাগতেছে না।" সাদ বলে, "তাও ভালো। তুমি যেভাবে ফোন দিয়ে দেখা করতে চাইলা, আমার তো মনে হলো তুমি আমাকেই ছেড়ে দিবা।" নিশা তখন বলে, "তুমিও জবের মতো দিন দিন বিরক্ত হয়ে যাইতেছ।" সাদ তখন বলে, "শোনো, সব ভালো কিন্তু ভালো না। আমার মতো ছেলে কিন্তু পাবা না।" নিশা তখন বলে, "আমার ফেসবুকে ইনবক্স দেখলে তুমি এই কথা বলতে না। যে লম্বা লাইন আমি তো পাত্তাই দিই না।" সাদ তখন একটু রেগে গিয়ে বলে, "ছেলেরাই না ছেলেদের সবচেয়ে বড় শত্রু। মেয়েদেরকে ইনবক্স করে করে দাম বাড়িয়ে দেয়। আই হ্যাট বয়েস। আই লাভ ইউ।" নিশা বলে, "আই লাভ ইউ টু। কিন্তু আমি না একটা হিরোর সাথে প্রেম করতে চাইছিলাম। কিন্তু কপালে জুটছে একটা কমেডিয়ান।" সাদ তখন বলে, "আমিও না একটা মডেল হিরোইনের সাথে ডেট করতে চাইছিলাম। আর কপালে জুটছে।" এইটুকু বলেই সাদ থেমে যায়। নিশা তখন রাগ করে বলে, "কি জুটছে বলো? ধাক্কা দিয়ে ফালাই দিবে একদম।" তারপর সাদ বলে, "দাও, ডুবে মরে যাই। আমি তো তোমার প্রেমে মরতেই চাই।" এরপর সাদ ব্রেকআপ ১, ব্রেকআপ ২, ব্রেকআপ ৩ বলে নিশার সাথে ব্রেকআপ করে। এসব ইয়ার্কি, ফান, মজা নিশার কাছে বেশ ভালো লাগতো। এর পরের পৃষ্ঠায় তমা আরেকটা গল্প পায়। এই গল্পটা ছিল সাদ যে বাসায় ভাড়া থাকতো সেই বাড়িওয়ালার সুন্দরী মেয়ে প্রেমার সাথে। প্রেমাকে নিয়ে সে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করত। প্রেমা বলে এই জায়গাটা তার কাছে বেশ পছন্দের। সাদ তখন বলে, "প্রেম করতে হয় নিরিবিলিতে। আর এমন নিরিবিলি জায়গা তুমি কোথায় পাবে? চারপাশটা দেখো কত সুন্দর। আর একটা রোমান্টিক জায়গা।" প্রেমা তখন বলে, "শোনো, সম্পর্ক অনেক হিসাব করে হয়। আমি তো তোমাকে শুধু এনজয় করতে দেখি। তুমি যেদিন এই শহর থেকে চলে যাবা, আমাকে ভুলে যাবা। এটা আমি জানি। আমি না তোমার ভালোবাসা না, শুধু কেয়ারটেকার বানায় রাখছো আমাকে।" সাদ তখন প্রেমাকে শান্ত করে আর বলে, "ভাবছি বাড়িওয়ালার মেয়েকে মিস থেকে মিসেস করে নেব। তাতে অবশ্য আমার চরিত্রে একটু দাগ লাগবে, কিন্তু দাগ থেকে যদি দারুণ কিছু হয় তাহলে তো দাগই ভালো।" এরপর দুজনে দারুণ সময় পার করতে করতে বেলা কাটিয়ে নেয়। এরপর সাদের একদিন চাকরি হয়। প্রেমাদের বাড়ি ছেড়ে দেয় আর প্রেমার সাথেও বিদায় নিয়ে নেয়। সেদিন ঝুম বৃষ্টি হচ্ছিল। সাদ প্রেমার সাথে শেষবারের মতো ঘুরতে বের হয়। প্রেমা সাদকে ভীষণ ভালোবাসত। তবে প্রেমা বুঝতে পেরেছিল সাদ হয়তো সময়ের সাথে সাথে তাকে ভুলে যাবে। তাই প্রেমা জিজ্ঞেস করে, "আমাদের কি আর কখনোই দেখা হবে না? আজই কি আমাদের শেষ দেখা?" সাদ তখন বলে, "হবে হয়তো, আবার নাও হতে পারে।" প্রেমা তখন মন খারাপ করে আর বলে, "নতুন চাকরি, নতুন জায়গা, নতুন মানুষ আসবে নিশ্চয়ই।" সাদ তখন বলে, "সেটার গ্যারান্টি তো এখন দিতে পারছি না, দেখা যাক।" প্রেমা বলে, "আমি না আসলে তোমার জীবনের অযথাই বৃষ্টির মতোই ছিলাম। গরমের প্রয়োজনে তুমি এই বৃষ্টিতে ভিজছ, আর এখন প্রয়োজনে নিজেকে আবার শুকিয়ে নিচ্ছ।" সাদ তখন এই কথা এড়িয়ে যায়। প্রেমা বলে, "শোনো, তোমার নতুন বাসের বারান্দায় আমার নামে একটা ফুল গাছ রাখবা। আমি না হয় ফুল হয়েই তোমার কাছে থাকবো।" সাদ তখন বলে, "আমি কোনো কিছু যত্ন নিতে পারি না, আর গাছপালার শখ আমার নেই।" প্রেমা তখন হেসে বলে, "কিন্তু ভালোবেসে ভুলে যাওয়ার শখ তো অনেক আছে, তাই না?" এরপর প্রেমা জিজ্ঞেস করে, "ফ্লাইট কয়টায়?" তখন সাদ জিজ্ঞেস করে, "কেন?" প্রেমা তখন বলে, "আমার বাসার উপর দিয়ে যখন তোমার প্লেন যাবে তখন ঢিল ছুঁড়ে মারবো।" তখন সাদ বলে, "এগুলো শুধু শুধু সময়ের অপচয়।" উত্তরে প্রেমা বলে, "তোমার কাছে যেটা সময়ের অপচয়, আমার কাছে সেটা আজীবনের সঞ্চয়।" প্রেমার এত ভালোবাসা দেখে সাদ জিজ্ঞেস করে, "আমাকে পেলে তুমি কি অনেক খুশি হতে?" তখন প্রেমা বলে, "তোমাকে পাওয়ার চেয়ে সুখ বেশি তোমাকে চাওয়ার প্রার্থনায়। আর এই শেষ মুহূর্তের ফিলিংস আমি একদমই নষ্ট করতে চাই না।" এরপর প্রেমা তার ছাতাটা ফেলে দেয়। বৃষ্টি ভেজা ঠোঁটে ঠোঁট রাখে দুজন। ঠিক ওই সময়ই সাদ ফোন করে তমাকে। আর তমা তার কল্পনা থেকে বেরিয়ে আসে। তমা তখন খুব বেশি ইমোশনাল ছিল। সাদ তখন জানতে চায়, "কি করো? খেয়েছ?" তমা যেহেতু খুব বেশি ইমোশনাল ছিল তাই সে ঠিকঠাক উত্তর দিতে পারে না। সাদ তখন বলে, "যত দোষ হাসব্যান্ড কোষ।" তখন তমা বলে, "হাসব্যান্ড হওয়াটা কি দোষের ছিল না?" এই বলে তমা আরো ইমোশনাল হয়ে পড়ে।
কিন্তু সাদ কোনো কিছুই বুঝতে পারে না। সে তখন তমাকে ব্যাগ গুছিয়ে রাখতে বলে কলটা কেটে দেয়। তমা আবারও পড়া শুরু করে। এবারের গল্পটা তোমার নিজেরই। সেদিন সাদ তমাকে প্রথম দেখতে এসেছিল। সাদ তখন বলে, তমা, আমি ঝাল খেতে খুব পছন্দ করি। তমা বলে, আমি জানি তো, এই জন্যই তো সব ঝাল দিয়ে রান্না করছি। সাদ তখন বলে, কিন্তু ঝাল হয়নি তো, সব মিষ্টি হয়েছে। আপনি দেখতে যেমন মিষ্টি, আপনার হাতের রান্নাটাও ঠিক তেমনই মিষ্টি। তমা তখন সাদের এমন রোমান্টিক কথা শুনে বেশ খুশি হয়। এরপর সাদ বলে, আপনি নূপুর পড়েন? তখন তমা বলে, হুম। সাদ তখন বলে, তখন নূপুরের শব্দে ভালোবাসার সৃষ্টি হয়, প্রেম হয়। এত কিছু শুনে তমা বলে, আপনি কি জন্মগতভাবেই এমন দুষ্ট প্রেমিক? সাদ তখন তবা করে বলে, এমন বদনাম জীবনে প্রথম শুনলাম। সাদ সে সময় আরও বলে, তোমাকে আমার মানুষ মনে হয় না তো, আজ তো একটা গান তুমি মিষ্টির সুরে নূপুরের সাথে বেঁচে যাচ্ছ। তোমা তখন বলে, আমি কিন্তু অনেক ডেঞ্জারাস মেয়ে, বেশি ফ্লার্ট করলে একদম আস্ত বানায় রেখে দেব। সাদ তখন বলে, আর কি কি বানাতে পারো তুমি? তোমা তখন বলতে থাকে, ডাল, সবজি, পরোটা, গিল, পোলাও, রোস্ট। সাদ তখন তাকে থামিয়ে দেয় আর বলে, আরো একটা জিনিস বানাতে পারো, কিন্তু কিছুতেই সেটা বলছো না। তোমা তখন বলে, কি? সাদ বলে, তোমার প্রেমে পাগল বানাতে পারো। তোমা তখন মৃদু হেসে সেখান থেকে চলে যায়। এরপর সাদ তোমাকে একটা এসএমএস করে, সেখানে লিখে, আই মিস ইউ। বিষয়টা তোমার কাছে হাস্যকর লাগে, তাই সে একবার ওকে লিখেও আবার মুছে ফেলে। মন খারাপ করে বারান্দায় সাদকে নিয়ে কল্পনা করে, যে সাদকে নিয়ে সে এত স্বপ্ন দেখেছে, যাকে সে এতটা ভালোবাসে, আজ তার এত খারাপ স্মৃতি চোখের সামনে চলে আসলো। তবু তোমা নিজের মনকে সান্ত্বনা দেয় এটা ভেবে, অতীত জীবনে সাদ হয়তো এমন ছিল, কিন্তু বর্তমানে সাদ তো তাকে নিয়ে আছে, তাকেই ভালোবাসে। এমনটা ভেবে তোমার রুমে এসে সাদের জামার ঘ্রাণ নেয়। তারপর আবারও ডায়েরিটা নিয়ে বসে। তখন আবারও কিছু পৃষ্ঠা সরালে বর্তমান সময়ের একটা লেখা খুঁজে পায়। তমা পড়া শুরু করে। আর আমাদেরকে ওই সময়ের ঘটনা দেখানো হয়। স্টাফ যেখানে জব করে সেখানে তার কলিগ ফারিয়াকে সে বলছে, শুনেছি তোমার দান করার হাত নাকি খুব ভালো। ফারিয়া তখন জিজ্ঞেস করে, টাকা লাগবে নাকি? তখন স্টাফ বলে, টাকা লাগবে না, তোমার মনটা দান করে দাও। ফারিয়া তখন দুষ্ট হাসি দিয়ে বলে, আমার মনের সাথে যদি আস্ত মানুষটাকে দিয়ে দিই তাহলে কেমন হয়? স্টাফ তখন বলে, তাহলে তো খুব ভালো হয়, খুব ভালোভাবে চিনতে পারবো। ফারিয়া তখন বলে, চিনতে চিনতে তো আমাদের রিলেশনের 1 বছর হয়ে গেল, আর কত চিনবা? তখন স্টাফ বলে, এই 1 ইয়ার উদযাপন উপলক্ষে দেশের বাইরে গিয়ে খুব ভালোভাবে চিনতে চাই। ফারিয়া তখন রাজি হয়। এরপর স্টাফ বলে, জানো, আমি না অঙ্কে তো অনেক কাঁচা, হিসাব মেলে না, কিন্তু তারপরও বারবার হিসাব মেলানোর জন্য ট্রাই করি, তবু মেলে না। ফারিয়া তখন জিজ্ঞেস করে, কি হবে অঙ্কে তো ভালো হয়ে? স্টাফ তখন বলে, তোমার ওই ঠোঁটের তিলের মতো তোমার শরীরের কতগুলো তিল আছে সেগুলো গুনে দেখতে চাই। যতবার ট্রাই করেছি গোলমাল হয়ে গেছে, এবার ঠান্ডা মাথায় সময় নিয়ে গুনবো। ফারিয়া তখন হেসে বলে, বাসায় জানে? স্টাফ তখন সিগারেট ধরিয়ে বলে, যে সব কিছু বাসায় বলতে নেই। ফারিয়া তখন বলে, মিথ্যে অফিস ট্রিপ বলে দেশের বাইরে যাচ্ছ, বউটা তোমার বুকে আছে, দেখবা যাওয়ার আগে তোমার ব্যাগটা গুছিয়ে দিছে। তখন সাদ বলে, আর তুমি এলোমেলো করে দিও। ফারিয়া তখন বলে, সারাদিন শুধু দুষ্ট দুষ্ট কথা, ফার্স্ট টাইমের একটা লিমিট থাকা দরকার। এরপর সাদ বাসায় ফিরে দেখে তোমার লাগেজ রেডি করে রাখছে। তোমার তাকে দেখে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সাদ তখন তাকে শান্ত করে আর বলে, আমার মন খারাপ করলে হবে? আমি তো মাত্র কয়েকদিনের জন্য যাচ্ছি, কি নিয়ে আসবো তোমার জন্য? তোমার কাঁদতে থাকে। এরপর সাদ বলে, কি হয়েছে, তোমার তো মন খারাপ কেন? তোমার তখন আরো কাঁদতে থাকে আর বলে, জানো, মেয়েরা সবকিছু নিতে পারে, কিন্তু মিথ্যেটা নিতে পারে না। স্টার তখন বলে, কি মিথ্যে, কি হয়েছে? তখন তমা বলে, তুমি যে মেয়েগুলোকে ভালোবাসছিলা, ওরা কিন্তু মিথ্যে ভালোবাসে নাই। তুমি মিথ্যা প্রেম করলেও ওরা কিন্তু মিথ্যে ছিল না। স্টার তখন বলে, কি বলতে চাও, ক্লিয়ার করে বলো। তমা উত্তরে বলে, তোমার ডায়েরিটাই তো আজ সব ক্লিয়ার করে দিছে। জানো, আমার নিজের প্রতি বিশ্বাসের কাছে আজকে আমি নিজেই হেরে গেছি। তোমাকে এতটা ভালোবাসছিলাম যে তোমার ঘটনাগুলো পড়ার সময় অন্য মেয়ের জায়গায় নিজেকেই কল্পনা করছি। তোমাকে কারোর সাথে ভাবতেই আমার ভয় লাগে। তুমি না আসলেই আমার অভ্যাস হয়ে গেছ, কিন্তু বদ অভ্যাস। কি তীব্র ভালোবাসা! আসলে কোনো কিছুর প্রতি অতি তীব্রতা অনেক ক্ষতিকর। সাদ তখন কিছু বলতে চাইলেও তো আমার শুনতে চায় না। সে বলে, লিখে রেখো তোমার ডায়েরিতে যত্ন করে। আমিও না হয় এবার তোমার প্রিয় প্রাক্তনদের একজন হলাম। গার্লফ্রেন্ডের সাথে তোমার কলকাতা ট্রিপটা অনেক সুন্দর কাটুক। বেস্ট অফ লাক। এই বলে তমা অনেক ইমোশনাল হয়ে বাড়ি থেকে চলে যায়। আর এখানেই এই ছোট্ট গল্পটি শেষ হয়। আজকের এই গল্পে তমা তার স্বামীর সাথে থাকার আপ্রাণ চেষ্টা করেছে। অতীতের সব ভুলগুলোকে মেনে নিয়েও হয়তো তমা সাদকে নিয়ে থাকতে পারত,
কিন্তু এই সাদ তো এখনো নিজেকে পরিশুদ্ধ করেনি। অফিস কলিগের সাথে ১ বছরের সম্পর্কে আছে। তার সাথে গভীর সম্পর্কের জন্য বিদেশে যাবে। আর তোমাকে বলেছে অফিসের কাজে যাবে। এই মিথ্যের জন্য তোমার সাদকে ছেড়ে দিয়েছে। তবে আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, যে মানুষগুলো মিষ্টি, মিষ্টি কথার জাদুতে আপনার প্রতি এমনভাবে ভালোবাসা নিবেদন করবে, মনে হবে সে আপনাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসে। কিন্তু প্রকৃতপক্ষে সে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ভালোবাসবে। এরপর আপনাকে ময়লার মতো ছুঁড়ে ফেলবে। তো এই ভালোবাসা খুবই পবিত্র একটা জিনিস। এই মহাপবিত্র জিনিসটা এত সহজে যাচাই-বাছাই না করে যে কারো সাথে করবেন না। হয়তো আপনার এই আবেগবশত ছোট্ট ভুল সারা জীবন আফসোসের কারণ হয়ে থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনার প্রিয় মানুষটিকে সযত্নে রাখবেন। বিদায় নিচ্ছি এখানেই। আল্লাহ হাফেজ।